26,000 চাকরি প্রার্থী যে আজকে মানে অনশনে তুমি বলছো বসেছে বা শীর্ষ আদালতে যে আজকে যে শুনানিটা হবে 15ই জানুয়ারি, সেখানে আমরা কি আশা করতে পারি যে বিচার পাবো? কিভাবে বিচার পাবো? কারণ জুডিশিয়ারি তথ্য প্রমাণের আজকের শুনানি যেটা ছিল অবশ্যই, তো সেখানে তথ্য প্রমাণের জুডিশিয়ারি কি করবে? জুডিশিয়ারি এটাই করবে, তুমি যে কাগজটা তথ্য প্রমাণ ইডি সিবিআই যে রিপোর্টটা দেবে তোমার সামনে এনে ফেলে দেবে, জজ সাহেব সেটা তদন্ত, মানে কিছু জজ সাহেবের তো তদন্তকারী সংস্থা নয়, তারা হচ্ছে বিচার দেওয়ার জন্য বসে আছে। বারবারও আমি বলি কিন্তু ব্যাপারটা, এটা হয়তো তোমাদেরকে ব্যাপারটা গুরুত্ব দিয়ে বুঝতে হবে, যতক্ষণ না পর্যন্ত হাতে আসছে পেপারটা যে ওএমআর শিটের যে রিপোর্টটা সেগুলো সাদা খাতা নাকি ভুল, এবং প্রতিটা ওএমআর শিটের কিন্তু যে অনলাইন কপি, সেই অনলাইন কপিও কিন্তু থাকার কথা, সেই অনলাইন কপি যতক্ষণ না পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, স্টেটের যোগ্য আর অযোগ্যদেরকে তো কোনো রকমভাবে আলাদা করেনি। পার্থ চট্টোপাধ্যায় তো অবশ্যই খাঁচাবন্দি ছিল, এবং সবচেয়ে বড় কথা পার্থ চট্টোপাধ্যায়কে যে মানে এইভাবে বের করে নেওয়ার যে মানে ধরো চেষ্টা, মানে যে রাজ্যের তরফে যারা আইনজীবীরা দাঁড়াচ্ছেন এবং তারাও আজকে পুরোপুরি মানে রাজ্য সরকারকে মানে মাননীয়াকে তথা মাননীয়ার যে মন্ত্রিত্ব যে পদগুলো সেই সমস্ত পদটাকে বাঁচানোর জন্য এই যে বাচ্চা বাচ্চা এবং দেশের যেটাকে আমরা বলি ইউথ হচ্ছে আমাদের গণতন্ত্রের একটা ভবিষ্যৎ, মানে সেই গণতন্ত্রের ভবিষ্যৎটাকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে আজকে ইউথকে। তার কারণ যখন মানুষ অযোগ্যরা যখন ক্ষমতার শীর্ষে থাকবে, পদে থাকবে, আর যোগ্যরা যখন রাস্তায় বসে শুধু ধর্ণা করবে, তখন তাদের ধর্ণা করতে করতেই কিন্তু সময়টা শেষ হয়ে যাবে, সময়টা কিন্তু চলে যাবে। বলছেন পার্থ চট্টোপাধ্যায় দোষী? অবশ্যই পার্থ চট্টোপাধ্যায় দোষী, কারণ দেখুন আমরা আপামার জনগণ আমরা বুঝতে পারছি যে তিনি আজকে দুর্নীতি না করলে কিভাবে, এটা তো প্রমাণিত হয়েই গিয়েছে যে যারা যোগ্য তারা আজকে কিন্তু চাকরি পেল না। এটাই তো কাজ তার, এটাই তো তার কাজ। তিনি এতদিন জেলে ছিলেন কেন, আছেন কেন? তিনি আজকে তাকে ধরে তার মানে তার নামে যা যা অভিযোগ, তিনি যা যা করেছেন, আজকে একটা সরকারকে বড়লোক করানোর জন্য আমাদের কোনো স্ট্রাকচারের উন্নতি হয়নি, কোনো স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, কোনো কিছু উন্নতি হয়নি। কিন্তু সেই জায়গা থেকে তোমাকে এটা বুঝতে হবে যে আজকে শিক্ষা ব্যবস্থাটাকে পুরোপুরি দুর্মুষ করে দিয়েছে, মানে পুরোপুরি নষ্ট করে দিয়েছে। ইউথের যে পাওয়ারটা থাকে সেটা সবসময় একটা রাজ্য গড়ার ক্ষেত্রে বা একটা দেশ গড়ার ক্ষেত্রে, একটা রাজনীতির ক্ষেত্রে তার ভোটের যেটা সে দেবে, কারণ সে মেধা এবং অমেধা একটা ব্যাপার তুমি বোঝো, যেই মুহূর্তে দাঁড়িয়ে তুমি শিক্ষাকে অশিক্ষার সঙ্গে গুলিয়ে দেবে, মানে শিক্ষিত লোক যখন সেই জায়গায় থাকবে না, তখন ডেফিনেটলি তুমি জানবে রাজ্যটা যখন অশিক্ষিত গণ্ড মূর্খদের হাতে চলেই গিয়েছে, সেই রাজ্যে তুমি কি উন্নতি আশা করতে পারো? মাননীয় অবশ্যই দোষী তো আমরা বলছি, সাধারণ মানুষও বলছে, আমি বলছি একা নয়, কারণ মানুষ জানতে চায় যে যে স্বাস্থ্যমন্ত্রী, যে পুলিশ মন্ত্রী, সে কী করছে। সবচেয়ে আপামর তিনি হচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তাহলে আজকে শিক্ষার যখন এইরকম দুর্নীতি, অশিক্ষা, তখন আজকে মুখ্যমন্ত্রীর ভূমিকাটা তো আমরা অস্বীকার করতে পারি না। পুরা ডাল হি কালা হ্যাঁ, মাননীয় ব্যর্থ, সেটা তো বুঝেই গেছি আমরা, সেটা তো আমরা সত্যিই জানি। কিন্তু তবু তুমি যদি এখন হিসাব করে বলো যে না, তাহলে এখন উনি ক্ষমতায় টিকে আছেন, থাকবেন, কিছু উনি আছেন এবং থাকছেন, তার কারণ হচ্ছে উনি কিছু লোককে টাকা পয়সা দিয়ে কিনে রেখেছেন, এবং কিছু লোককে তো উনি করছেন, মানে ধরুন এই যে ভাতা, বা যারা ধরুন বসে বসে খেতে পারছে শিক্ষা ছাড়া, ঘরে মড়াই বেঁধে বসে যারা ওই সেই মড়াইয়ের চালটাকে বিক্রি করতে পারছে, যাদের আর প্রয়োজন নেই সময় কাটানো, সারাদিন পরে পান খেয়ে ঘুমানোর মতন যাদের কাছে সময় আছে, তাদের কাছে ওই টাকাটাই তারা পাচ্ছে, তারা ফ্রিতে রেশন বলুন, চাল বলুন, তারা পাচ্ছে এক শ্রেণী। কিন্তু শিক্ষিত যুব সমাজ, মানে আমরা যারা মধ্যবিত্ত সমাজ, যারা আমরা মনে করি শিক্ষা দীক্ষার মাধ্যমে একটা বেটার সোসাইটি দেবো আমাদের জন্য, বা আমরা প্রপার ওয়েতে কাজ করব, বা দেশের জন্য, দেশ গড়ার যারা কাজ করতে চাইবেন, তাদের জন্য তো মাননীয় কিছু করছেন না।